হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের পিয়াল। আজকে আলোচনা করব ভার্জিনিয়া ওলফের ফেমাস নোবেল টু দ্য লাইট হাউস নিয়ে। এটি লেখা হয় 1926 সালে লন্ডনে এবং পাবলিশ করা হয় 1927-এ। এর সেটিংসটা রাখা হয়েছে স্কটল্যান্ডে। এখানে মূলত 1910 থেকে 1920-এর মাঝামাঝি সময়টাকে দেখানো হয়। এখানে যে নোবেলটা দেখানো হয়েছে এটা হচ্ছে একটা ফ্যামিলিকে কেন্দ্র করে। সে ফ্যামিলির নাম হচ্ছে রামসে ফ্যামিলি। তারা স্কটল্যান্ডের একটি জায়গায় বেড়াতে যায়, তার নাম হচ্ছে দ্য আইল অফ স্কাই। সেখানে তারা বেড়াতে যান এবং তারা কিছু টাইম স্পেন্ড করেন এবং পরবর্তীতে তারা সেই জায়গায় আবার যান। এই সব কিছু এই নোবেলের মধ্যে দেখানো হবে। মোট কথা হচ্ছে একটা ফ্যামিলি তারা বেড়াতে যায় বা তাদের লাইফস্টাইল যেভাবে চলতে থাকে সবকিছু এখানে দেখানো হয়। ধারণা করা হয় ভার্জিনিয়া ওলফের লাইফের অনেকগুলো ঘটনার সাথে এই নোবেলের সাথে মিল রয়েছে। এই নোভেলে 3টা পার্ট দেখতে পাবো। একটা হচ্ছে দ্য উইন্ডো, আর একটা টাইম পাসেস, আর লাস্টটা হচ্ছে দ্য লাইট হাউস। শুরু করার আগে এখানে একটু সামারিটা বলে নিই, তাহলে দেখা যায় কি বুঝতে সুবিধা হয়। ফার্স্টে আমরা দেখব এই রামসে ফ্যামিলি তাদের কিছু আত্মীয় স্বজন নিয়ে সামার হাউসে বেড়াতে যায়, এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পাই তাদের ফ্যামিলির 3জন মানুষ মারা যায় এবং এরই মধ্যে 10টা বছর কেটে যাবে। এরপর আফটার 10 ইয়ার্স সেই ফ্যামিলি আবার তাদের আত্মীয় স্বজন নিয়ে সামার হাউসে বেড়াতে যায়। এখানে স্টোরিটা শেষ হয়ে যায়। এবার থিমটা নিয়ে বলি। এখানে অনেকগুলো থিম ইউজ করা হয়েছে। আপনি এই নোভেলটা যখন পড়বেন তখন চিন্তা করবেন একটা ফ্যামিলিকে দেখছেন। এখানে থিমগুলো হচ্ছে লাভ অ্যান্ড লস। ফ্যামিলির মধ্যে দেখা যায় কি মা বাবা ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক থাকে, এই জিনিসটি এখানে আমরা দেখতে পাবো। এরপর যখন ফ্যামিলি মেম্বার্স মারা যায় তখন যে একটা লস হয় ওই জিনিসটাও এখানে দেখানো হয়েছে। এছাড়া আমাদের লাইফে দেখা যায় কি আমরা চিন্তা করি একটা জিনিস কিন্তু আমাদের সাথে ঘটে আরেকটা জিনিস, অ্যাকচুয়ালিটি ভার্সেস পারফেক্ট লাইফ, এই জিনিসটাও এখানে দেখানো হয়। এছাড়া থিম অফ টাইম, থিম অফ ডিসকভারিং দ্য মিনিং অফ লাইফ, থিম অফ ইন্টেরিয়র লাইফ অ্যান্ড আর্ট অ্যান্ড বিউটি, এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাবো। ফার্স্টে ক্যারেক্টারগুলো নিয়ে বলি। ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে মিসেস রামসে। এই ভদ্র মহিলা খুবই লাভিং এবং হসপিটেবল ওয়াইফ ছিলেন মিস্টার রামসের। সে খুবই হাইলি ডোমেস্টিক ছিল এবং একজন আইডিয়াল মাদারও ছিল। সে তার হাজব্যান্ডকে অনেক বেশি পছন্দ করতেন, কিন্তু কখনো বলতে পারতেন না যে সে তাকে কতটা ভালোবাসে কিংবা আই লাভ ইউ এই কথাটা মিস্টার রামসেকে বলতে পারতেন না। যাই হোক, তিনি খুবই রেসপন্সিবল এবং স্ট্রং লেডি ছিলেন। কিন্তু হঠাৎ দেখা যায় কি 50 বছর বয়সে তিনি আনএক্সপেক্টেডলি মৃত্যুবরণ করেন। মিসেস রামসে এবং মিস্টার রামসের 8টা ছেলে মেয়ে ছিল। এবার বলি মিস্টার রামসে। মিস্টার রামসে হচ্ছে খুবই নিরাশাবাদী একজন মানুষ ছিলেন। তিনি একজন ফিলসফার হতে চেয়েছিলেন কিন্তু তিনি সেটা হতে পারেননি। তিনি অলওয়েজ ডমিনেটেড বাই রেশনালিটি অ্যান্ড সায়েন্টিফিক রিজন দ্বারা ডমিনেট হতো। এছাড়া এই ভদ্রলোক দেখা যেত কি তার ছেলে মেয়ের সাথে তার খুব একটা ভালো বন্ডিং আমরা দেখতে পাবো না। লিলি, এই লিলি হচ্ছে একজন ইয়াং আনম্যারিড পেইন্টার এবং তিনি হচ্ছেন রামসে ফ্যামিলির ফ্রেন্ড। সে মিসেস রামসের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্টেড ছিলেন অথবা ফন্ড অফ ছিলেন। সে কারণে লিলি মিসেস রামসের একটা পেন্টিং আঁকছিলেন। আমরা নোভেলের শুরু থেকে দেখতে পাই এই লিলি মিসেস রামসের ছবি আঁকছেন এবং নোভেলের লাস্টে গিয়ে দেখা যায় কি তিনি পেন্টিংটা শেষ করেছেন। চার্লস, এই চার্লস হচ্ছে মিস্টার রামসের একজন স্টুডেন্ট। সে খুবই অনেকটা অ্যানয়িং পার্সন ছিলেন, কারণ দেখা যেত কি সে মানুষকে খুবই ডিসকারেজ করতো এবং তার যে বিহেভিয়ার ছিল খুবই উইয়ার্ড ছিল। এবং সে যখন মিস্টার রামসের স্টুডেন্ট ছিল তাই সে সবসময় মিস্টার রামসেকে দেখা যেত কি তোষামত করতো, মেটাফিজিক্যাল ফিলোসফিটা ইউজ করে তাকে তোষামত করতো, কারণ মিস্টার রামসে মেটাফিজিক্যাল ফিলোসফিতে অনেক বেশি অ্যাট্রাক্টেড ছিলেন। এই চার্লসও কিন্তু তাদের সাথে সামার হাউস গিয়েছিল। এই চার্লসের আরেকটা কথা বলে রাখি, চার্লস লিলি যে ইয়াং পেইন্টার ছিল তাকেও কিন্তু অলওয়েজ ডিসকারেজ করতো যে মহিলাদের কাজ না পেন্টিং করা, এই সেই। যাই হোক, এরপর ক্যারেক্টার হচ্ছে পল। এই পল হচ্ছে তাদের একজন রামসে ফ্যামিলির একজন ইয়াং ফ্রেন্ড। সেও তাদের সাথে সামার হাউসে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখা যায় কি তিনি মিন্টা নামে একটা মেয়েকে প্রপোজ করে বসে এবং অ্যাজ এ রেজাল্ট সে প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর মিন্টা মিন্টা হচ্ছে একজন ইয়াং ওম্যান। সে রামসে ফ্যামিলির সাথে সামার হাউসে যায় এবং মিন্টা পল যখন তাকে প্রপোজ করে তখন তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। উইলিয়াম, এই উইলিয়াম হচ্ছে একজন ওল্ড ফ্রেন্ড অফ দ্য রামসেস। সেও সামার হাউসে তাদের সাথে গিয়েছিল। সে একজন বোটানিস্ট ছিলেন এবং 60 বছরের একজন জেন্টলম্যান। মিসেস রামসে,
সবসময় চাইতো এই উইলিয়াম যাতে লিলিকে বিয়ে করে, কিন্তু লিলি কখনো রাজি হয়নি, কারণ লিলি বিয়ে করতে চায় না, সে একা থাকতে চায়। আর 60 বছরের একজন মানুষকে কেই বা বিয়ে করতে চাইবে। এনিওয়ে, অ্যান্ড্রিউ, এই অ্যান্ড্রিউ হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস রামসের বড় ছেলে। এই অ্যান্ড্রিউ দেখা যায় কি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। ট্রিও, এ হচ্ছে রামসের বড় মেয়ে। তার মা সবসময় চাইতো সে খুবই এক্সেপশনাল বিউটির সাথে বড় হবে। যাই হোক, সে বড় হলো এবং তাকে বিয়েও দেওয়া হলো, এবং যখন তার বেবি হওয়ার সময় সে তখনই মারা যায়। তাদের ছোট ছেলের নাম হচ্ছে জেমস। এই জেমস নিয়ে এখানে অনেক কিছু দেখানো হয়েছে এবং সেটা নোবেল পড়ার সময় বলছি। এছাড়া তাদের আরও কিছু ছেলে মেয়ে রয়েছিল, যেমন জ্যাসপার, রজার, ক্যাম, রোজ, ন্যান্সি। এছাড়া আরও কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলো ঘটনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয়েছে, সেটা নোবেলের সময় বলবো। তাহলে শুরু করি। শুরুতে আমরা দেখতে পাবো মিস্টার অ্যান্ড মিসেস রামসে তাদের 8টা ছেলে মেয়ে এবং অনেকগুলো গেস্ট নিয়ে সামার হাউসে বেড়াতে গিয়েছে, এবং এটা হচ্ছে স্কটল্যান্ডের হ্যাব্রিডিস, এবং যেটি দ্য আইল অফ স্কাই অবস্থিত, সেই জায়গায় সেখানে তারা যায়। সেটা সময়টা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়কার কথা এখানে বলা হয়। তারা যেখানে বেড়াতে যায় সেখানে আশেপাশে একটা লাইট হাউস ছিল। তো এই রামসে ফ্যামিলির ছোট ছেলে জেমস, সে সবসময় চাইতো সে লাইট হাউসে বেড়াতে যেতে। তো সে তার মাকে বলে যে সে লাইট হাউসে যেতে চায়। তো তার মা বলে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে আমরা আগামীকাল যাব। সো জেমস খুব বেশি খুশি হয়ে যায়। কিন্তু মিস্টার রামসে সে বলে না, ওয়েদার ভালো না, তো আমরা যেতে পারবো না। তো জেমস এতে করে খুব বেশি রেগে যায় তার বাবার প্রতি। ছেলেমেয়েরা দেখা যায় কি বাবার প্রতি অনেক সময় অনেক কিছু নিয়ে রেগে যায়। তো এখানে সেম হয়েছে, জেমস তার বাবার প্রতি অনেক রেগে যায় এবং জেমস মনে করে তার বাবা তাদের খুশিটা পছন্দ করে না। অ্যাজ এ রেজাল্ট মিস্টার রামসে এবং জেমসের মধ্যে একটা দূরত্ব ক্রিয়েট হয়ে যায়। এরপর আরও কিছু গেস্টের কথা বলি যারা তাদের সাথে এসেছে। মোস্ট ইম্পর্টেন্ট গেস্ট হচ্ছে লিলি। লিলি হচ্ছে একজন আনম্যারিড পেইন্টার। তিনি দেখা যাচ্ছে কি মিসেস রামসের ছবি আঁকতে চাইছেন এবং তাকে অবজার্ভ করছেন সবসময়। চার্লস, এই চার্লস হচ্ছে মিস্টার রামসের একজন স্টুডেন্ট। সে সবসময় মিস্টার রামসেকে তোষামত করেই যাচ্ছে এবং তার একটু উইয়ার্ড বিহেভিয়ারের কারণে অন্যরা তাকে খুব একটা পছন্দ করতো না। এবং লিলিকেও দেখা যেত সে বিভিন্নভাবে ডিসকারেজ করতো যে পেন্টিং এবং রাইটিং এটা মহিলাদের কাজ না, মহিলারা কখনো এসব কিছু করতে পারে না, যার কারণে লিলি চার্লসের উপর অনেক বেশি ক্ষেপে আছে। এরপর আরেকটা ক্যারেক্টার হচ্ছে উইলিয়াম। এই উইলিয়াম যদিও ওল্ড একজন পার্সন ছিল, তাও মিসেস রামসে চাইতো লিলি যাতে উইলিয়ামকে বিয়ে করে, কিন্তু উইলিয়াম কখনো লিলি কখনো সেটাতে রাজি হয় না, কারণ সে চায় একা থাকতে। অন্যদিকে আরো দুইটা ক্যারেক্টার হচ্ছে পল এবং মেন্টা। আমরা একটু পরে দেখতে পাবো কি তারা কিছুক্ষণ পরে এঙ্গেজ হয়ে যাবে। মিসেস রামসে এখন আফটারনুনের সময় তার যে ছেলে রয়েছে জেমস তাকে কিছুক্ষণ বোঝাচ্ছে যে লাইট হাউসে তারা যেতে পারবে না, এবং তাকে কিছু পড়েও শোনাচ্ছিল। অন্যদিকে লিলি তাকে অবজার্ভ করছিল লনে বসে, কারণ তিনি তার ছবি আঁকতে চাইছিলেন। মিস্টার রামসে এসব কিছু দেখছেন এবং সেখানে হাঁটাহাঁটি করছেন এবং চিন্তাও করছেন, কারণ সে জীবনে তার অনেক কমতি রয়েছে, যার কারণে তিনি একজন বড় মানুষ হতে পারছেন না, একজন গ্রেট ফিলোসফার হতে পারছেন না। সন্ধ্যার টাইম হয়ে যায়, তখন পল এবং মিন্টা তারা বিচে ওয়াক করতে যাবে, সাথে মিস্টার অ্যান্ড মিসেস রামসের দুই ছেলে মেয়ে অ্যান্ড্রিউ এবং ন্যান্সিকেও নিয়ে যায়, এবং সেখানে যাওয়ার পর পল মিন্টাকে প্রপোজ করে বসে। অ্যাজ এ রেজাল্ট মিন্টা প্রপোজাল অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর আমরা দেখতে পাবো মিস্টার অ্যান্ড মিসেস রামসে বসে বসে ডিনারের চিন্তা করছে। তারা চিন্তা করলো এখন ডিনারের সময় তারা 15 গেস্টকে কি করবেন, ইনক্লুড করবেন, এবং সেখানে তাদের একজন ফ্যামিলি ফ্রেন্ড এবং পয়েট অগাস্টাসকেও ডিনারে ইনভাইট করা হবে। তো ডিনারের টাইম হয়ে গেল। যখন ডিনারের টাইম হয় তখন মিস্টার রামসে দেখা যায় কি একটা ক্যারেক্টারের উপর অনেক বেশি রেগে যায়। তার কারণ হচ্ছে কি সে একটু মোর আর একটু স্যুপ চাইছিল, যার কারণে এখানে যারা উপস্থিত ছিল তারা কনভারসেশনগুলো খুব একটা এনজয় করছিল না। তো সাডেনলি আমরা দেখতে পাবো কি ডিনার থেকে মিসেস রামসে উঠে চলে যায়, উঠে গিয়ে লনের মধ্যে বসে থাকে। তো বসে বসে তিনি তার পাস্ট লাইফের কথা চিন্তা করতে থাকেন। মিস্টার রামসে ওয়াইফের কাছে আসেন, এসে সেও চিন্তা করতে থাকেন কি জানি, দুজন বসে বসে ভাবছেন, এমন একটা অবস্থা। মিস্টার রামসে চিন্তা করেন কি তার ওয়াইফ তাকে কখনো আই লাভ ইউ বলে না, এবং মিসেস রামসে কি করতো ঘুরিয়ে ফিরিয়ে তার হাজব্যান্ডকে আই লাভ ইউ বলতো, কখনো সামনাসামনি জিনিসটা বলতো না। অ্যাট লাস্ট তারা সকলে কি করে খাওয়া দাওয়া সেরে সব কিছু চিন্তা ভাবনা করে ঘুমোতে চলে যায়। এরই মাঝখানে
আমাদের যে নোভেল সেটা সেকেন্ড সেকশনে চলে এসেছে। এই ফার্স্ট সেকশন এখানে শেষ হয়ে যায়। এখানে আমরা দেখতে পাবো কি 10 বছরের একটা ঘটনা, মানে মাঝখানে 10টা বছর কিন্তু স্কিপ করে দেওয়া হয়। চারিদিকে যুদ্ধটা ছড়িয়ে পড়েছিল, কারণ ফার্স্ট সেকশনের শুরুটা হয়েছিল যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শুরুটা হচ্ছিল তখনকার, আর যখন সেকেন্ড সেকশন আসে তখন চারিদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ে এবং মিস্টার অ্যান্ড মিসেস রামসের যে বড় ছেলে ছিল সে যুদ্ধে যায় এবং যুদ্ধে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেন। মিসেস রামসেও আনএক্সপেক্টেডলি একদিন রাত্রেবেলা মৃত্যুবরণ করেন। এরপর দেখা গেল কি তাদের বড় মেয়ে প্রিউ, সেও বাচ্চা দেওয়ার সময় অসুস্থ হয়ে সেও মৃত্যুবরণ করেন। টোটাল 3জন মেম্বার তাদের ফ্যামিলির মারা গিয়েছে। এরই মধ্যে 10টা বছর চলে গিয়েছে। এই 10টা বছরে এই রামসে ফ্যামিলি আর ওই সামার হাউসে যায়নি। এখন 10 বছর পর তারা চিন্তা করছে আবার সেই সামার হাউসে যাবে, এবং সেই সামার হাউসকে একজন মহিলা দেখাশোনা করতো, তার নাম হচ্ছে মিসেস ম্যাকনেভ। তো তিনি এই ব্যাপারটা শুনতে পারেন। তো তিনি আসলে এতদিন এই ঘরে টেক কেয়ার করেননি, দেখা গেল কি ঘরটা অনেক অপরিষ্কার হয়ে গিয়েছে। তো তিনি যখন শুনতে পারেন যে রামসে ফ্যামিলি আবার সেখানে আসবেন, সো তিনি কিছু মহিলা নিয়ে সেটাকে পরিষ্কার করে দিলেন এবং রামসে ফ্যামিলি আফটার 10 ইয়ার্স সেই সামার হাউসে গেল। এখন মিস্টার রামসে চাইছে তার ছেলে মেয়েদেরকে নিয়ে সে লাইট হাউসে বেড়াতে যাবে, কারণ এটা তার ওয়াইফের ইচ্ছে ছিল যে তার ছেলে মেয়েদেরকে নিয়ে লাইট হাউসে যাওয়া। তো মিস্টার রামসে তার ছেলে মেয়েদেরকে বলছে, স্পেশালি জেমস এবং ক্যামকে বলছে যে তারা লাইট হাউসে যাবে আগামীকাল। তো এখন জেমস আর ক্যাম তো বড় হয়ে গিয়েছে। আগে দেখা যেত কি লাইট হাউসের প্রতি তাদের অনেক বেশি কিউরিয়াসিটি ছিল, কিন্তু এখন তেমন কিছুই নেই। তো তারাও যেতে চায় না। যাই হোক, তার বাবা যখন জোরাজুরি করছে বলে ঠিক আছে আমরা বেড়াতে যাব। পরদিন তারা যাবে, সব ফিক্সড। কিন্তু ছেলে মেয়েরা দেখা গেল কি কিছুটা কি একটু ডিলে করে ফেললো, যার কারণে মিস্টার রামস অনেক বেশি রাগ হয়ে যায়। তো তিনি লিলিকে এটা ব্যাপারে নালিশ করে যে দেখছো কি দেরি করে ফেলতেছে। তো লিলি খুব একটা এটাতে সিম্প্যাথি দেখায় না তার প্রতি। তারপর একটু লেট হওয়া সত্ত্বেও মিস্টার রামসে তার ছেলে মেয়ে দোনোটাকে নিয়ে লাইট হাউসে গেল এবং জেমস খুব ভালো বোট চালালো, এবং এতে করে মিস্টার রামসে তার খুব প্রশংসা করে যে তুমি খুব ভালো বোট চালিয়েছো। এতে করে জেমস খুব বেশি খুশি হয়ে যায়। সে ফর দ্য ফার্স্ট টাইম তার বাবার সাথে একটা কানেকশন ফিল করলো। তারা ছোটবেলায় লাইট হাউসে তার বাবা তাকে বেড়াতে যাইতে দেয়নি, সে কারণে দেখা গেল কি তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে, কিন্তু এখন এই লাইট হাউসে এসে তাদের সেই কানেকশনটা আবার তৈরি হলো এবং মিস্টার রামসে খুব বেশি খুশি হলো, কারণ এটা তার ওয়াইফের ইচ্ছে ছিল, সেটা আজকে পূরণ হলো। ভালো, এবং ছেলে মেয়ের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে গেল। অন্যদিকে লিলি, সে এই সামার হাউসে এসে মিসেস রামসের যে ছবি তিনি আঁকছিলেন সেটা কিন্তু প্রথমে তিনি কমপ্লিট করতে পারেননি। এই দ্বিতীয়বার যখন আবার সামার হাউসে আসেন আফটার 10 ইয়ার্স তিনি তার পেন্টিংটাও শেষ করলেন। এখানে এই নোভেলটা শেষ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। মিস্টার রামসে যখন তার ওয়াইফটা মারা যায় তখন দেখা যায় কি খুব স্যাড হয়ে পড়ে। তার কারণ হচ্ছে মানে তিনি চিন্তা করেন তার ওয়াইফের মতো করে তাকে কেউ ভালোবাসতো না, তাই তিনি মানে তার ওয়াইফের ইচ্ছেটাকে পূরণ করার প্রতি অনেক বেশি প্রেশার দিয়েছিলেন, তাই তার ছেলে মেয়েদেরকে তিনি লাইট হাউসে নিয়ে আসেন। এটা হচ্ছে ওভারঅল সামারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।